এবং এই প্রশংসা আপনাকে করতে হবে কিনা, মানে করবেন কি? আমি চাই না দেশে উন্নয়নের খুব মুগ্ধ হয়ে ইসরাফিল ভাইয়ের কথা শুনছিলাম। আমি ওনার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আমার মনে হচ্ছে উনি ঠিক না বুঝে কিছু সত্য বলে ফেলেছেন। হ্যাঁ, তার মধ্যে একটি হচ্ছে পুলিশ যে 5 লক্ষ টাকা ঘুষ নিয়ে চাকরিতে জয়েন করে সেটি পুলিশ করতেই পারে এবং সেটি বৈধ, তাতে কোনো অসুবিধা নাই। অসুবিধাটা তখনই হবে যখন পুলিশ সেই টাকাটি রিকভার করতে যাবে। আমি জানি না উনি আসলে বিষয়টি বুঝে বলেছেন কিনা। আমি শেষ করি। 2 নম্বর পয়েন্টে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে পুলিশের এই জ্বালাও পোড়াও যে আন্দোলন, সেটা দমনে পুলিশের একটা বিরাট ভূমিকা ছিল। আমি আপনাকে খুব বিনীতভাবে মনে করিয়ে দিতে চাই, গত 4 মাসে 19টি হামলার ঘটনা ঘটেছে। এখানে বিদেশি নাগরিক মারা গেছে, এখানে পুলিশ অফিসারের উপরে হামলা হয়েছে, এখানে আমরা দেখেছি যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে হামলা হয়েছে এবং এই হামলাগুলো একটারও এখন পর্যন্ত পুলিশ কোনো সুরাহা করতে পারেনি। প্রথমে যেটা হয়েছে, বিএনপি জামাতকে এটার সাথে জড়ানোর একটি চেষ্টা করা হয়েছে, বাট কোনো কাজে দেয়নি। আর ঘুষের কথার বিষয়ে আরেকটা ছোট্ট কথা আমি বলি, এই সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী ঘুষকে একসময় স্পিড মানি বলেছিলেন। উনি বলেছিলেন যে কাজ করতে ঘুষ লাগতেই পারে, স্পিড মানি। তো যেই সরকারের মানসিকতাই সেই সরকারের একজন মন্ত্রী বা এমপির কাছ থেকে আসলে আমি এর থেকে অন্যরকম কোনো কথা আশা করি না। আমি আরেকটা বিষয় একটু বলি যে অরওয়েলের একটা বিখ্যাত উপন্যাস আছে 1984। সেই উপন্যাসে মাইনরিটি পার্টি রুল করে, যেই পার্টির সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নাই, এবং সেই পার্টি রুল করে বেশ কিছু অস্ত্র দিয়ে। তার একটা হচ্ছে প্রপাগান্ডা। তারা একই কথা বারবার বলে এবং জনগণকে স্বাধীনভাবে চিন্তা করতে একদম অ্যালাউ করে না। বর্তমানে বাংলাদেশে যে সরকারটি আছে, এই সরকারটির সাথে আমি অরওয়েলের 1984 উপন্যাসের অদ্ভুত মিল পাই, এবং এটা নাকি রিসার্চে বের হয়ে এসে যতগুলো স্বৈরাচারী সরকার বিভিন্ন দেশে বিভিন্ন সময় শাসন করেছে, অরওয়েলের এই উপন্যাসটার সাথে মিল হয়ে গেছে। আপনি দেখবেন তিনি বলছিলেন যে পুলিশ প্রশাসন খুব দক্ষতার সঙ্গে কাজ করছে। আমি আপনাকে বিনীতভাবে আবারও বলছি যে 2015 সালে আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী ক্রস ফায়ারে মারা গেছে 192 জন। এই ক্রস ফায়ারটা হয়েছে কার সাথে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। এখন আপনি আমাকে বলেন, এই যে ক্রস ফায়ার, দেশে বিচার বিভাগ আছে, দেশে প্রশাসন আছে, তারপরে ক্রস ফায়ার হয় কি করে? সাধারণত যেটা হয় সেটা হচ্ছে পুলিশ একটা কাউকে ধরে, নিরীহ কাউকে, তাকে বলে তোমাকে ইয়াবার কেস দেবো, 5 লক্ষ টাকা দাও, অথবা তোমার পায়ে গুলি করে তোমাকে ফেলে রাখবো, 10 লক্ষ টাকা চাই। এই যে বাণিজ্য, হ্যাঁ, আমি এটা বলছি না যে পুলিশের সবসময় পুলিশের খুব ভালো একটা ভূমিকা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী, এই সরকারের সময় সেটা নতুন করে কিছু হয়েছে না, কিন্তু এতটা খারাপ অবস্থা বোধহয় বাংলাদেশের ইতিহাসে পুলিশ প্রশাসনকে দিয়ে হয়নি। এবং আজকে আমি এখানে বসে বুঝতে পারলাম যে এটার পিছনে সরকারের মন্ত্রী এমপিদের মদদ ছাড়া এটা সম্বন্ধে। আরেকটা কথা উনি বলছিলেন, ওনার আত্মীয় বিপদে পড়বে, আগে ওনাকে ফোন দিয়েছে, পুলিশকে ফোন না দিয়ে। এটাই তো স্বাভাবিক। আজকে আমি বিপদে পড়লে আমি অবশ্যই প্রথমে ইসরাফিল ভাইকে ফোন দেবো। আমি কি পুলিশকে ফোন দেবো নতুন রিপোর্ট টেনে আনবো নাকি? আমি প্রথমে মন্ত্রী বা এমপি যাকে আমি চিনি তাকে ফোন দেবো, সরকার ওনাকে ফোন দেবো সবচেয়ে আগে। না, আমি বলেছি যে জনগণ আসলে এখনো অভিজ্ঞ হয়ে সচেতন না বা কিভাবে করতে হয়। অনেক নেগেটিভ কথা বলছেন, কিন্তু দেশ জুড়ে যে উন্নয়নের সুবাতাস বইছে, যেটি মিস্টার ইসরাফিল আলমরা বলছেন, সেটি তো আপনি চোখে দেখছেন। জি নিশ্চয়ই। আমি আপনাকে একটা কথা বলেছিলাম না, যে প্রপাগান্ডা এই সরকারের গণতন্ত্র করে না, এই সরকার দেখেন 300টি আসনে বর্তমানে বাংলাদেশের পার্লামেন্টে আওয়ামী লীগ রুল করছে। 300টি আসনে আমি এই কারণেই বললাম, কারণ জাতীয় পার্টিকে আসলে বিরোধী দল কেন, কোন দল হিসেবে ধরা গেছে, এটা আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন। তো সুতরাং 300টি আসনে থাকা সত্ত্বেও তারা যে কেন সংবিধান পরিবর্তন করে গণতন্ত্র শব্দটিকে বাদ দিয়ে উন্নয়ন যোগ করছে না, এটা আমার কাছে একটা বিস্ময়। কারণ এই সরকার খোলাখুলি ভাবেই বলছে, এবং যেটা সংবিধানের পরিপন্থী, সংবিধান লঙ্ঘন, এটা তারা বুঝতে পারছে কিনা আমি জানি না, যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, বেশি উন্নয়ন কম গণতন্ত্র, সীমিত গণতন্ত্র। এই যে এই কথাগুলো, এই প্রত্যেকটা কিন্তু আমাদের সংবিধানের যে মূল মন্ত্র।
আমাদের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেটার বিরোধী। দেখুন, এই সরকার এমন ভাবে পুরো বিষয়টাকে সাজিয়েছে যাতে মনে হয় যে মুক্তিযুদ্ধের একটাই চেতনা ছিল, সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার। হ্যাঁ, মুক্তিযুদ্ধের অনেক চেতনার মধ্যে এটি একটি হতে পারে, কিন্তু এটা একমাত্র চেতনা ছিল না। মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল সেটা হচ্ছে গণতন্ত্র, জাতীয়তাবাদ, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ। তারপরে যদি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমরা উন্নয়নের কথা ধরেও নেই, তারপরেও সেই উন্নয়নকে আপনি যদি গণতন্ত্রকে বাদ দিয়ে উন্নয়ন করতে চান, তাহলে আপনাকে কয়েকটি শর্ত পূরণ করে আসতে হবে। আপনাকে দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠা করতে হবে, আপনাকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটাতে হবে, আপনাকে মানবাধিকার, ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনি আমাকে বলেন সরকার এই কোনটা করতে পেরেছে? আপনি যদি প্রথমে দুর্নীতির কথায় আসেন, দুর্নীতি দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ের দুর্নীতি, আরেকটি হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আমি যদি প্রথম ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতি আসে, আমি আপনাকে বেশি না দুটো উদাহরণ দেই বা তিনটা উদাহরণ দেই। ওনার কাছ থেকে শুনতে হবে কি দেখছেন? ওনার কাছ থেকে শুনবেন। আব্দুল মান্নান খান, আপনি জানেন উনি মন্ত্রী ছিলেন এই সরকারের গত টার্মে। উনি হলফনামায় যেই তথ্য দিয়েছেন, আমি সেখান থেকে বলছি, পাবলিক ডকুমেন্ট। 2008 সালে তার আয় ছিল 26,25,000 টাকা এবং তার নির্ভরশীলদের কোনো আয় ছিল না। 5 বছর পরে সরকারের মেয়াদ যখন পূর্ণ হলো এবং তিনি যখন মন্ত্রিত্ব থেকে সরলেন, তখন তিনি তার স্ত্রী এবং নির্ভরশীলদের আয় গিয়ে দাঁড়ালো 3.5 কোটি টাকা। আয়ের তুলনায় স্থাবর অস্থাবর সম্পদ বেড়েছে বহুগুণ। 5 বছর আগে সম্পদ ছিল 10 লক্ষ টাকা, এখন সেটা বেড়ে হয়েছে 11 কোটি টাকা। 5 বছরে সম্পদ বেড়েছে 107 গুণ। আপনি আমাকে বলেন, একজন মন্ত্রী কিছু লিমিটেড ইনকামের মধ্যে চলে, তিনি একজন সরকারি বেতনভুক্ত কর্মকর্তা, তার আয় 107 গুণ কি করে বাড়ল? উনি তো ব্যবসায়ী নন। 2 নম্বরে আসেন মির্জা আজম। 2008 সালে মির্জা আজম ও তার স্ত্রীর মোট সম্পদ ছিল 1,91,00,000 টাকা। 2014তে এই সম্পদ বেড়ে হয়েছে 15,70 লাখ টাকা। নূরে আলম চৌধুরী, মাদারীপুর 1-এ, বর্তমানে তার বার্ষিক আয় 10 কোটি টাকা, অথচ 2008 সালে তার বার্ষিক আয় ছিল 4,48,000 টাকা। 2008 সালে হলফনামে তার স্ত্রীর কোনো সম্পদ ছিল না, এখন আয় তার 5 কোটি টাকা। বর্তমানে তার অস্থাবর সম্পদের আর্থিক মূল্য 22 কোটি টাকা। জাহাঙ্গীর কবির নানক, ঢাকা 13-র, 5 বছর আগে তার সম্পদ ছিল 1 কোটি টাকা কম, এখন 8 কোটি টাকা। এর মধ্যে তার স্ত্রীর সম্পদ 5 কোটি টাকা, আগে যা ছিল মাত্র 52 লক্ষ টাকা। আমি কয়েকটি, আমার কাছে আরো উদাহরণ আছে, আর না টেনে আমি ব্যক্তিগত দুর্নীতির কথা বললাম। এরপর উনি শেষ করলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি দিয়ে আমি একটু শুরু করি। আপনি যখন আমাদের মন্ত্রীদের বিরুদ্ধে সম্পদশালী হওয়ার অভিযোগ, ওই বারবার মিথ্যেই বলবো। বাকশাল মুক্ত বাংলাদেশ চাই, পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন সত্য এবং সুন্দরের পক্ষে। বাকশাল মুক্ত বাংলাদেশ চাই, পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন সত্য এবং সুন্দরের পক্ষে।